প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শ্বাসযন্ত্রের যেসব সমস্যা দেখা দিতে পারে এবং তার প্রতিকার কিভাবে করা যাবে সে বিষয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন 1964 সালের এপ্রিলে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতালে মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। এই যে ঋতু পরিবর্তন, আমরা জানি বাংলাদেশ ষড়ঋতুর দেশ, যদিও ওই অর্থে 6 ঋতু বাংলাদেশে নাই, কিন্তু কমনলি শীত, গরম, বর্ষা বা বৃষ্টি, এই পরিবর্তনগুলো খুব চোখে পড়ে। এর মধ্যে এই যে এখন আমরা দেখছি যে গরম গিয়ে এখন শীত আসছে, এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানান রকমের রোগ, কোনোটা বাড়ে কোনোটা কমে। আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে বলবেন কি যে এই যে বৃষ্টি বা গরম থেকে যে শীত আসছে, এর সঙ্গে সঙ্গে শ্বাসযন্ত্রের কোন রোগগুলোর প্রকোপ বাড়ে? আচ্ছা, ধন্যবাদ। আপনার এটা সুন্দর, মানে খুব বার্নিং ইস্যু বলি আমরা, কারণ শীতের পরিবর্তনে অনেকগুলো রোগ হয়। শীতের পরিবর্তনে কত নতুন কিছু রোগ হয় এবং পুরাতন রোগগুলোর তীব্রতা বেড়ে যায় কখনো কখনো। নতুন রোগের ভিতরে সবচেয়ে কমন যেটা হচ্ছে কমন কোল্ড, সর্দি লাগা, সাধারণ সর্দি লাগা, এবং ফ্লু যেটা আমরা বলি, যে নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া, এটা গা গরম লাগা, কখনো গলা ব্যথা করা, এবং এটা কিন্তু ভাইরাল ইনফেকশন, ফ্লু ইনফ্লুয়েঞ্জা, এবং এটা চিকিৎসা না দিলেও চলে যাবে, 5-7 দিন পরে চলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের ফুসফুসের সমস্যা থাকে, দুর্বল থাকে, কোনো রোগ থাকে, তাদেরকে এটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন করতে পারে, তখন নিউমোনিয়া হতে পারে। এটা একটা জিনিস। তো এটা কমন কোল্ড যেটা হয়, এটার সাথে ফুসফুসের রোগও জড়িত। তো এটা আমরা সাধারণত এটার প্রিভেনশনের জন্য আমরা যেটা করতে পারি, কতগুলা যেমন আপনার যদি কারো ফ্লু হয়, তাহলে এটা তো সিক্রেশন আরেকজনের চলে যেতে পারে। তো সেটার জন্য তাকে একটা পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। যেমন নাক দিয়ে কারো যদি কাশি হয়েছে, নাক দিয়ে পানি পড়ছে, রুমাল দিয়ে ইউজ করবো, টিস্যু পেপারে ডিসকার্ড করে দিতে হবে। এটা দিয়ে না ধুয়ে কারোটা হ্যান্ডশেক করা যাবে না। এবং আরও একটা জিনিস যেটা আমরা এটা করা উচিত না, যেমন আমার ফ্লু হলো, আমি নাক দিয়ে পানি পড়তেছে, আমি হাত করলাম, আমি একটা দরজার হ্যান্ডেল ধরলাম, ওটা আরেকজন ধরলে কিন্তু তারও হতে পারে। হ্যাঁ, আপনি ফ্লু থেকে হ্যান্ডেল ধরলেন, হ্যান্ডেলে গেল, ওই হ্যান্ডেল আমি আবার ধরলাম, ওইটা নিয়ে আমি আবার নাক মুছলাম, আমি আক্রান্ত হয়ে গেলাম। সো এক্ষেত্রে এই জন্য যেটা দরকার, সেটা মানুষের সচেতনতা করা, যে বৃদ্ধি করা, যাতে এটা যেন আরেকজন না যায়। হাঁচি কাশি খুব আমরা যেন এটিকেট, প্রপার যে এটিকেট সেটাভাবে দিই। এটা সবসময় যেন নাক ঝাড়ে দিয়ে ময়লাটা ফেলে দিই। নাক দিয়ে পানি ধরতে হলে এটাকে হাত যেন ওয়াশ করে তারপর আমি আনার কাজ করি। এবং সিমটোমেটিক যে আপনার প্যারাসিটামল খেতে, জ্বর হলে খেতে পারেন, বা অ্যান্টিহিস্টামিন ইউজ করতে পারেন, পানি খেতে পারেন। এই বিষয়ে আমরা আরও একটু শুনবো, তার অন্য কি সমস্যাগুলো বাড়ে, যেমন অ্যাজমা থাকে, অ্যাজমা বাড়তে পারে। অ্যাজমা বাড়ার কতগুলো কারণও আছে। যেমন যাদের অ্যাজমা থাকে তাদের তো শ্বাসনালী প্রদাহ হয়। প্রদাহ হওয়ার জন্য শ্বাসনালী 2টা পরিবর্তন, এটা সংকুচিত থাকে এবং সংবেদনশীল হয়ে যায়। তো সংবেদনশীল হয়ে যাওয়ার জন্য যখনই তাপমাত্রা কমে যায় শীতের সময়, তখন এটা খুব ইরিটেশন হয়ে যায়। তখন সামান্য কিছু গেলেই, ধুলা গেলে, এটা আরও সংকুচিত হয়ে গেলে তার কষ্টটা বেড়ে যায়। অ্যাজমার সময়, শীতের সময় যাদের করতে হবে, যাদের অ্যাজমাটা বেড়ে যায়, সেক্ষেত্রে তার অ্যাজমার ড্রাগটা বন্ধ করা যাবে না, সেটা জানিয়েছিলেন সেটা নিতে হবে, অথবা ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ বাড়াতে হবে। কোল্ড অ্যালার্জিও একটা কারণ হতে পারে। হ্যাঁ, সেটা অ্যালার্জি। শীতের দিনে কী হয়, বাতাস শুষ্ক থাকে, রাস্তাঘাট ধুলা বেশি থাকে, এবং মানুষ কিন্তু ঘরের ভিতরে বেশি থাকে। আপনি ঘরের ভিতরে শীতের সময় বেশি থাকে। আচ্ছা, ঘরের ভিতরে যখন বেশি থাকে, শীতের সময় আমাদের দরজা জানালা বন্ধ থাকে। সো ঘরের ভিতরে যে বাতাসের কোয়ালিটি অনেক কমে যায়, ডাস্ট থাকে, রান্নাঘরে ধোঁয়া থাকে, এবং বাসায় আমি বেশিক্ষণ থাকতে হয়, কম্বল থাকে, ল্যাব থাকে, যারা আসলে ধুলাকে আমরা সোর্স হিসাবে আমরা করি, সেগুলো কিন্তু বাসায় বেশি থাকে শীতের সময়, এবং মানুষ বেশিক্ষণ ঘরে থাকে, যার ফলে যাদের অ্যাজমা থাকে তাদের কিন্তু এই অ্যাজমা অ্যাটাকটা হওয়ার সময় বেশি যায়। সেই সময় জন্য চিকিৎসাটা আর একটু আপগ্রেড করা উচিত, বা তার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, যাতে পারবে কিনা। একই রকম সিওপিডি রোগীদেরও এই সময় যে ফ্লু বললাম, যে নিউমোনিয়া হতে বেশি পারে, কারণ যখন ইনফ্লুয়েঞ্জা হয় তখন একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে লাংসে, নিউমোনিয়া বেশি হতে পারে সিওপিডি পেশেন্টের। সেই ক্ষেত্রে নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
আমরা এই যে শীত আসার সঙ্গে সঙ্গে আমরা একটা কাজ করি, আমাদের প্রত্যেকেরই করতে হয়, যেটা আমাদের কম্বল হোক, ল্যাপ তোষক হোক, কাঁথা বালিশ হোক, অনেক কিছু আমরা নামাই, যেটা নর্মালি আমরা শীত চলে গেলে প্যাক করে রেখে দেই, আবার এই সময় আমরা নামাই। আপনি বলছিলেন যে এ থেকে যে ডাস্ট আসে সেটা অ্যাজমা রোগীদের জন্য ক্ষতিকর, তাহলে করণীয় কি? আমরা এই যে এই শীত বস্ত্র ব্যবহারও করতে চাই, আবার অ্যাজমা যাতে না বাড়ে সেটিও চাই। সুন্দর, খুব ভালো একটা প্রশ্ন, কারণ এটা আমাদের সবারই জানা দরকার। আমরা যেটা করতে হবে আমাদেরকে, আমাদের যে ল্যাব বা তোষক বা কম্বল যেটা ইউজ করি সেটা বের করে রোদে দিতে হবে। দ্বিতীয়ত যে এটা যে কিছু সুপ্ত জার্ম থাকে, মোল্ড থাকে, জীবাণু থাকে, সেগুলা চলে যাবে। 1, 2 নম্বরে এটা অবশ্যই একটা কভার ইউজ করতে হবে, এবং কভারটা দুইটা, এটা ল্যাব হোক কম্বল হোক, এটা কভার ইউজ করতে হবে, যাতে এটা অ্যান্টি ডাস্ট কভারিং পাওয়া যায় এখন, সেটা ইউজ করতে হবে। এবং ইনি যে বিছানায় শোবেন, অ্যাজমা রোগী বা সিপিডি রোগী যে শোবেন, সেই বিছানাটা বেড কভার দিয়ে ঢাকা রাখতে হবে। কারণ আপনি যখন শোবেন, কারণ সারাদিন কিন্তু ওইখানে বিছানার উপরে ডাস্ট পড়ে যাচ্ছে, আপনি শুতে যাচ্ছেন, ওই ডাস্টটা তো নাকের কাছে চলে আসে বিছানাটা, তখন কিন্তু আপনার অ্যাজমা অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। বাট আপনি যেটা বেড কভার দিয়ে ঢেকে রাখেন বিছানাটাকে, তাহলে কিন্তু যখন উঠে ফেলেন তখন ওই ডাস্টটা কিন্তু সারা সম্ভাবনা কমে গেল। এবং পিলো কভার বেডশিট একটা 3 থেকে 4 দিন পর পরে ধুতে হবে, যাতে ময়লাটা না থাকে। এবং কম্বল বা ল্যাব যেটাই ব্যবহার করেন না কেন, সেটা যেন আপনার একটা ভালো কভার দিয়ে ঢাকা থাকে এবং এটা রোদে শুকিয়ে নেওয়া। আরেকটা বিষয় হচ্ছে, যদিও সব ঋতুতেই এটার ব্যবহার থাকে, তারপরও শীতকালে অনেক সময় ব্যবহার বাড়িয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে ফ্লোর ম্যাট বা কার্পেট। হ্যাঁ, এইটার সঙ্গে শ্বাসকষ্টের সম্পর্ক কি এবং কি করা উচিত? আচ্ছা, যেটা আসলেই ভালো কথা বলেছে। আসলে কার্পেটে তো ধুলা ধরে রাখে, কার্পেট যদি পারলে মানে সময় মতো মানে বিক্ষম না করা, এটা কিন্তু ধুলা ধরে রাখে, এবং এই ধুলাগুলো কিন্তু বাচ্চা বাড়িতে ছড়িয়ে পড়ে। এই জন্য যারা অ্যাজমা রোগী আছেন তাদের আসলে কার্পেট না রাখাই উচিত বাসাতে। কার্পেট, তারপর প্যাড, যেগুলো আমরা অনেক প্রাণী আছে, বিড়াল থেকে শুরু করে পাখি টাকি যারা করি, এগুলো বাসায় না রাখা উচিত। এবং ড্রেস যেটা আমরা পরবো সেটা যেন লোম জাতীয় কম হয়, কারণ লোমের ডাস্ট ধরে রাখে। এটা কিন্তু আমরা অনেক শীতে পড়তে হয়, কিন্তু চেষ্টা করতে হবে যাতে লোম জাতীয় জিনিসটা না পড়া, যাতে এটা থেকে ডাস্ট সরিয়ে না যায়, মানে নাকে না যায়। এই নিয়মকানুনগুলি মানা অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আমাদের দর্শকরা সতর্কতার সঙ্গে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি শুরুতে বলছিলেন যে এই সাধারণ যে সর্দি হয়, ফ্লু বা এই সর্দি থেকে জ্বরও আসে, কারো কারো সর্দি জ্বর বলি আমরা যেটাকে, সেখান থেকে এটা অত্যন্ত জটিল রোগ নিউমোনিয়ায় পর্যন্ত টার্ন নিতে পারে। তা একজন মানুষের যদি এই রকম ফ্লু হয়, সর্দি জ্বর হয় এবং তার শ্বাসকষ্টও হয়, শ্বাসকষ্ট বা তার এই সিমটম বা লক্ষণগুলি কোন পর্যায়ে গেলে তার অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত? ফ্লু যখন তার জ্বর যদি দীর্ঘ 3 থেকে বেশি থাকে, কফ যদি হলুদ হয়ে যায়, তার যে শ্বাসকষ্ট হয়, কফ হলুদ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া এবং জ্বর 3 দিন বেশি থাকা, তখনই তাকে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত যে তার রোগটার কী অবস্থা আছে, বেড়ে গেছে কিনা বা কোনো জটিলতা আসছে কিনা সেটা দেখার জন্য। শ্বাসকষ্টটা কখন আপনি ইমার্জেন্সি হিসেবে দেখেন? মানে শ্বাসকষ্ট তো নরমালি হয়, সেটা কি ধরনের? যে ধরনের শ্বাসকষ্ট তার জীবনযাত্রাকে ব্যাহত করে, সেটাই আমরা আপনি একটা কাজ করেন, আপনি যেটার জন্য কাজ করতে পারছেন না, আপনি বাসায় বসে থাকতে হচ্ছে, রাতে ঘুমাতে কষ্ট হচ্ছে, আপনি নর্মাল যে কাজ করছিলেন সেটা আপনি করতে পারছেন না, সেটাই আমরা সিরিয়াসলি নিব এবং সেটা চিকিৎসা নিতে হবে। যদি এরকম হঠাৎ কারো শ্বাসকষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে করণীয়? হ্যাঁ, হঠাৎ শ্বাসকষ্ট অনেকগুলো কারণ আছে। কারো অ্যাজমা অ্যাটাক বেড়ে যেতে পারে, সিওপিডি এক্সারভেশন হতে পারে, লাঙে পানি চলে আসতে হতে পারে, লাং ফুটো হয়ে গেলে হতে পারে। আসলে হঠাৎ যদি কোনো শ্বাসকষ্ট হয় এবং কখনোই যেটা জীবন এত তীব্র হয়নি, ইমিডিয়েটলি যে কোনো আশেপাশে কোনো হসপিটালে বা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কারণ এটা নতুন যদি হয়, আগে কখনোই হয়নি, তীব্র হয়, অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। এই যে শ্বাসকষ্ট এবং এই সর্দি, ফ্লু, সেটা থেকে নিউমোনিয়া, বিশেষ করে নিউমোনিয়াটা শিশুদের বেশি হয় এবং বয়স্কদের বেশি হয়, এই দুই গ্রুপের জন্য এই শীতে আপনার পরামর্শ কি, এটা যাতে তারা প্রতিরোধ করতে পারে? এটা আপনি ভালো বলেছেন যে আসলে দুই এক্সট্রিম গ্রুপ, খুব বড় বয়স্ক এবং ছোট, এরা দুই গ্রুপই কিন্তু নিউমোনিয়াতে সবচেয়ে বেশি কাবু হয়ে যায়। তো তাদের জন্য করা উচিত সেটা হচ্ছে যে নিউমোনিয়ার টিকা আছে, যে আমরা ইনফ্লুয়েঞ্জা ফ্লু টিকা আছে সেটা নিচ্ছি, এবং নিউমোকক্কাল নিউমোনিয়ার যে একটা টিকা ইউজ করি, এবং এটা সাধারণত বয়স 60-এর পরে গেলে সবাইকে দেওয়া হয়। কারো যদি ডায়াবেটিস থাকে, কিডনির সমস্যা থাকে, রেসপিরেটরি কোনো সমস্যা থাকলে তাদের নেওয়া উচিত। বাচ্চাদের 5 বছরের নিচে তাদেরও নেওয়া উচিত, এটা প্রতিরোধ করার জন্য। আর জীবনযাপনের সতর্কতা, জীবনযাপনের সমস্যা, এই যে যদি আপনারা যদি এই যে ফ্লু হয়, কমন কোল্ড বা ফ্লু হয়, সেটা
চিকিৎসা করা উচিত। যখন এটা তীব্রতা হয়ে যাবে, নর্মাল সারছে না, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মানে শিশু এবং বয়স্কদের বেলায় বেশি গুরুত্ব দিয়ে চিকিৎসা করা এবং জীবনযাপন প্রণালী পরিবর্তন করা এটা দরকার। শ্বাসকষ্টের যে বিষয়টা, এটিও আপনি বলছিলেন শীতে বাড়ে। শ্বাসকষ্ট হলে যাদের আগের নোন কেস যে অ্যাজমা, তিনি ইনহেলার নিচ্ছেন, কিংবা নোন কেস না, তাদের বেলায় করণীয় কি এবং এই ইনহেলার নেওয়াটা কিভাবে নেবেন? আচ্ছা, এটা ইনহেলার নেওয়ার তো পদ্ধতি আছে। ইনহেলার প্রথম হচ্ছে যে যদি কারো শ্বাসকষ্ট বেড়ে যায়, তার দেখতে সে আসলে কোন ওষুধ, যে ওষুধ নিচ্ছে না নেওয়ার পরে বাড়ছে কিনা, সেক্ষেত্রে ওষুধের পরিমাণ বাড়াতে হবে। এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ইনহেলার নেওয়ার টেকনিক, এটা বললে হবে না, নেওয়ার টেকনিক এটা ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট, যে প্রপার ওয়েতে নিচ্ছে কিনা, এটা তাকে যে ডাক্তার দিবে বা সে থেকে অবশ্যই শিখে নিতে হবে, বা ডাক্তার সাহেব বলে দেবেন, এটা গুরুত্বপূর্ণ, এটা করে নিতে হবে। এবং ওষুধের পরিমাণও বাড়াতে হবে। এবং এটা সে কীভাবে বাড়াবে, এটা একটা পদ্ধতি আছে, যে তার পিক ফ্লো বলে একটা মিটার মেপে, যাতে কতটুকু আছে, আগে কত ছিল, এখন কী অবস্থা আছে, সেটাতে কতটুকু বাড়বে। এটা অনেক সময় রোগীকে আমরা শিখিয়ে দিই। আবার অনেক সময় সে যদি বেড়ে যায়, ডাক্তারের পরামর্শ নিতে পারে, যে সে নিজের রূপটা দেখে সে বাড়াতে কমাতে পারে। যদি তার এই বাড়ানো কমানোর পরেও যদি তার কষ্ট আরও বাড়ছে, তো সেক্ষেত্রে তার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যে তাকে নিয়মিত দেখছেন। তা আশা করি আমাদের দর্শকরা এটা বুঝবেন, বিশেষ করে এই রোগীরা নিয়ম বুঝে ইনহেলার নেবেন। এবং আমাদের চিকিৎসকদের প্রতিও অনুরোধ থাকবে, তারা যেন রোগীকে সঠিকভাবে শিখিয়ে দেন হাতে কলমে, যে আপনি ইনহেলার এভাবে নেবেন। জি, এখানে আমি একটু আপনি সুযোগ নিয়েছি। এখানে শুধুমাত্র যে ওষুধ তো শিখিয়ে দিব, সেটা জীবনযাত্রা যেটা বলেন, যেই জিনিসটা কোলেটে বেড়ে যাচ্ছে, সেটাকে তাদের বের করতে। যেমন কারো খাবার থেকে হয়, কারো ঠান্ডা পানি থেকে হয়, কারো ধুলাবালি থেকে বাড়তেছে, কারো হঠাৎ ওয়েদার চেঞ্জ, শীতের সময় হঠাৎ রাতে ঠান্ডা বেড়ে গেছে, তার কিন্তু বাড়তে পারে। তো সেটাকে বুঝতে হবে, এটা ট্রিগার ফ্যাক্টর বলি, উত্তেজক, যার যেটা বাড়তেছে সেটাকে তাকে জানতে হবে যে আমার এটা করলে বেড়ে যাবে, সেটা নিজে এটা সবচেয়ে ভালো জানেন, তাকে এটা অ্যাভয়েড করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শ্বাসযন্ত্রের কি কি সমস্যা বাড়তে পারে বা নতুন করে উদ্ভব হতে পারে, এবং তা থেকে পরিত্রাণের উপায় কি, সে বিষয়ে কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়াম ভিত্তিক নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে থেকে যে প্রোগ্রামটা দেখাবো, এটাকে আমরা ফোকাস করেছি যে হাউ টু ডিল উইথ দ্য লোয়ার ব্যাক প্রবলেম অ্যান্ড দ্য সার্ভিক্যাল ইস্যুস। এইটা দেখানোর জন্য কিছুটা বেনিফিট যারা লেম্যান যারা আছে, যারা এক্সারসাইজের সাথে রিলেটেড না, যারা অন্য লাইফস্টাইলের সাথে আছে, কিন্তু তারা একই সমস্যায় ভুগছে, দেখা যায় তারা এই প্রবলেমগুলোর জন্য তারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে এটা শুধুমাত্র তারা একটা কন্ট্রোল ম্যানারে রাখতে পারছে, কিন্তু এটা কোনো হিলিং প্রসেসে তারা যেতে পারছে না। যেটা আমরা বলি যে পার্মানেন্ট হিলিংটা কিন্তু হচ্ছে না। দ্য রিজন ইজ, যখন আপনার লোয়ার ব্যাকে যে ইঞ্জুরিটা হয়, এটা অনেকগুলো রিজন থাকে। যেমন কারো থাকে ডিজেনারেশন, যেটা খুবই কমন, যে একটা বয়সের কারণে হোক ডিজেনারেশন হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় লাইফস্টাইলের কারণে হোক, অথবা জব রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো থাকে, যেরকম কেউ বসে বসে কাজ করছে, কেউ অনেক লং টাইম ড্রাইভিং করছে, অথবা কেউ দেখা যাচ্ছে হয়তো ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ, সেটা এক্সারসাইজই হোক অথবা ওয়েট টানাটানি হোক, এই জন্য কিছুটা ডিজেনারেশন হয়। এটা হচ্ছে মোস্ট কমন রিজন। আরেকটা রিজন থাকে যে বিভিন্ন রোগের কারণে হয়, যেরকম টিবি, যদি হাড্ডিতে টিবি হয়, এটা কোনো ইনফেকশন যদি হয়, অনেক সময় দেখা যায় যে আর্থারাইটিস থাকে যদি হয়, এরকম বিভিন্ন রিজনে, একটা হয় রোগের কারণে, একটা হয় লাইফস্টাইলের কারণে, আবার কিছু থাকে হচ্ছে কনজেনিটাল, হয়তো দেখা জন্মের পর থেকেই তার বডি অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে না, তখন একটা লং টার্মে গিয়ে এই সমস্যাগুলো তারা ফেস করে, যেটা খুব ইয়াং বয়সে তারা খুব একটা ফেস করে না, কিন্তু যখনই বয়সটা 30 অথবা 40 ক্রস করে, তখন তারা ফেস করা শুরু করে। এবং ফেস করতে করতে একটা সময় এমন হয়ে যায়, প্রথমে তারা ফিল করে অ্যাকিউট পেইন নিয়ে যায় ডক্টরের কাছে, কিন্তু খুব একটা তারা এটা হয়তো কেয়ার করে না, অথবা ইগনোর করার পর যে জিনিসটা হয়, এটা হয়ে যায় ক্রনিক। তো ক্রনিক অ্যান্ড অ্যাকিউট দুই ধরনের থাকে, সমস্যা থাকে। তো আমরা দুই ধরনের সমস্যাটা কীভাবে ডিল করবো, কারণ অনেক সময় দেখা যায় কোনো ফিজিওর কাছে গেলে তারা অ্যাকিউট পেইনটাকে কিন্তু এক্সারসাইজ দিয়ে তারা ঠিক করতে পারছে না, তখন তাদের কী করতে হচ্ছে, একটা শর্ট টাইম মেডিকেশনে করছে যাচ্ছে, এরপরে তারা থেরাপি দিচ্ছে। ওই থেরাপি খুবই আছে, প্রয়োজন আছে, কিন্তু ওইটার কনসেপ্টটা শুধু একটাই, যে জাস্ট টেম্পোরারি পেইনটাকে রিলিফ করা, ইটস নট এ পার্মানেন্ট হিলিং। কারণ কি, লোয়ার ব্যাকের যে সমস্যাগুলো হয়, এগুলোর রিজন আসলে কি দুইভাবে হয়, যে ডিজেনারেশনই হোক, স্টেনোসিস হোক,
অথবা অন্য কোনো কারণেই হোক, অথবা ভারী কোনো জিনিস করে মানে তুলতে গিয়ে ইনজুরির কারণে প্রোল্যাপসই হোক, মানে যে রিজনটা যে হচ্ছে যখন ব্যথাটা ফিল করে এটাকে তারা মানে ইউজ করা বন্ধ করে দেয়। সেটা হচ্ছে তারা নার্ভগুলা মানে সেন্সিটিভ হয়ে যায়, বেশি হাইপার সেন্সিটিভ হয়ে যায়। পেনের কারণে তারা ওই জায়গাগুলো খুব একটা মুভ করে না। তখন দেখা যায় যে আনইউজডের কারণে সমস্যাগুলো আরও বেড়ে যায় এবং লং টার্ম মেডিকেশনের কারণে আরও আনুষঙ্গিক কিছু সমস্যা চলে আসে। তো আমরা যে জিনিসটা, আমরা যে মুভমেন্টগুলো আমরা করব, এটা ইজ নট অনলি দ্য হিলিং থিং, যে শুধুমাত্র পেইনটা যে রিলিফ হয়ে গেল তা না। আমরা চেষ্টা করব আপনাকে আরও ফাংশনাল করতে। আমরা জানি বাঁধাকপি অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ শুনি। বাঁধাকপি কেন খাবেন, কতটা খাবেন? শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি খুব পরিচিত একটি নাম। ছোট বড় সবারই বাঁধাকপি খুব পছন্দের। এই বাঁধাকপিতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য উপাদান যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। প্রথমেই আসছি বাঁধাকপির গুণাগুণ নিয়ে। বাঁধাকপি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে এবং এই কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য খুব বেশি দরকার, বিশেষ করে ফাইবার নামক কার্বোহাইড্রেট। ফাইবার হচ্ছে খাদ্য আঁশ যা আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে। আমাদের পেট ভরার পাশাপাশিও এটি আমাদের কোলন ক্যান্সার থেকে রক্ষা করে, ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করে। খেয়াল রাখবেন, যারা ওয়েট রিডিউস করতে চান তাদের জন্য এই বাঁধাকপি খুবই উপকারী। বাঁধাকপি থেকে আমরা খুব কম পরিমাণ ক্যালোরি পেয়ে থাকি। 100 গ্রাম বাঁধাকপিতে আমরা শুধুমাত্র 16 কিলো ক্যালোরি পেয়ে থাকি। বুঝতে হবে এই বাঁধাকপি আমাদের জন্য কত উপকারী। বাঁধাকপিতে রয়েছে স্মৃতিশক্তি বাড়িয়ে দেওয়ার একটি অনন্য গুণ। পরীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের অ্যালজাইমার জাতীয় রোগ কম হয়। এতে রয়েছে আরও পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি এবং ভিটামিন কে। এতে রয়েছে ভিটামিন B6 নামে একটি ভিটামিন যা আমাদের শরীরের সুস্থতা বজায় রাখে। ভিটামিন এ আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই ভিটামিন এ কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এই বাঁধাকপি থেকে পেয়ে থাকি। বাঁধাকপির আরেকটি গুণ হচ্ছে এতে হচ্ছে ভিটামিন সি থাকে, তবে যখন এটা খুব বেশি বয়েল করে রান্না করি তখন এই ভিটামিন সি নষ্ট হয়ে যায়। খেয়াল রাখতে হবে বাঁধাকপি যত কম আছে আমরা রান্না করতে পারি, এবং বাঁধাকপির ভিতরে যে সাদা অংশটা আছে সেটা আমরা সালাদে ব্যবহার করতে পারি। সালাদে ব্যবহার করলে এর গুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং এটি আমাদের অনেক পুষ্টিগুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে সাদা জাতীয় সবজিতে আমাদের হার্ট ভালো রাখার একটি অনন্য গুণ রয়েছে। এই উপাদানটি আমাদের হার্টের ভেসেলকে ভালো রাখে এবং আমাদের রক্তকে তরল করে আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। তবে এই ধরনের সবজি বেশি খাওয়া উচিত নয়। যাদের গ্যাসের প্রবলেম আছে, যাদের আলসারের প্রবলেম আছে, তারা এ ধরনের সবজি এড়িয়ে চলবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। বাংলাদেশে মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ পান, জর্দা, সুপারি ও চুন। এর মধ্যে জর্দা ও সাদা পাতা বেশি ক্ষতিকর, তাই এসব ত্যাগ করলে মুখের ক্যান্সারের আশঙ্কা শতকরা 50% কমে যাবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, হার্টের নিজস্ব যেমন পুষ্টি এবং অক্সিজেনের জন্য কিছু রক্তনালী থাকে, মানে যার মাধ্যমে হার্ট তার পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে এবং তার পাম্পিং যে ক্যাপাসিটিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এই রক্তনালীতে যদি কোনো রোগ হয়, মানে রক্তনালীর রোগ কী হতে পারে, যেমন রক্তনালী স্পাজম হতে পারে, রক্তনালীতে প্লাক জমতে পারে, কোলেস্টেরল জমে যেতে পারে, জমে যে ব্লক হতে পারে। যখনই ব্লক হয় তখন বুকে ব্যথা হয়। তাহলে দেখা যাচ্ছে যে হার্টের রক্তনালীতে ব্লকজনিত যে সমস্যার জন্য বুকে ব্যথা হয় তাকে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, সিম্পলিফাইড ওয়েতে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com।
দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।